আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে জনন। আমরা এর আগে কোষ বিভাজন পর্যন্ত শেষ করেছিলাম। এরপর আজকে আমাদের পাঠ্য বিষয় জনন। জনন কাকে বলে? আমরা জানি প্রত্যেকটা জীবই তার জীবনকাল শেষ হলে মৃত্যুবরণ করে, এবং এই মৃত্যুবরণের ফলে পৃথিবী থেকে তার অস্তিত্ব চলে যায়। কিন্তু মৃত্যুর পূর্বে প্রত্যেকটা জীবই তার নিজের আকৃতি বিশিষ্ট, নিজের বৈশিষ্ট্যযুক্ত জীবকে এই পৃথিবীতে রেখে যায়। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীব তার নিজের সত্তা, নিজের বৈশিষ্ট্য বা আকৃতিযুক্ত জীব এই পৃথিবীতে রেখে যায়, দিয়ে তার মাধ্যমে তার বংশের ধারাবাহিকতাকে বজায় রাখে, সেই প্রক্রিয়াকে বলা হয় জনন। দুটো শব্দের সঙ্গে আমাদের পরিচিত হতে হয়, একটা হচ্ছে অপত্য জীব আর একটা জনিত্রী জীব। অপত্য জীব কাকে বলে না, জননের মাধ্যমে যে নতুন জীব সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য জীব, আর যে জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রী জীব। চলো জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নেওয়া যাক। জননের গুরুত্বগুলো হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষা করা, বংশের ধারাবাহিকতা রক্ষা করা, জীবের ভারসাম্য রক্ষা করা, আর জীবের অভিব্যক্তি করতে সাহায্য করা। অস্তিত্ব রক্ষা করা কীভাবে না, জীব মৃত্যুর পূর্বে তার নিজের আকৃতি বিশিষ্ট জীবকে এই পৃথিবীতে রেখে যায়। তার ফলে কি হয়, একটা প্রজাতির অস্তিত্ব এই পৃথিবীতে টিকে থাকে। 2 নম্বর হচ্ছে বংশের ধারাবাহিকতা রক্ষা করা। একটা জীব তার মৃত্যুর পূর্বে তার আকৃতি এবং বৈশিষ্ট্যযুক্ত জীব পৃথিবীতে রেখে যান, তার ফলে তার বংশ পরম্পরাটা এই পৃথিবীতে টিকে থাকে। 3 নম্বর হচ্ছে জীবের ভারসাম্য রক্ষা করা। মৃত্যুর ফলে যে জীবের ঘাটতি হয় পৃথিবীতে, অর্থাৎ জীবের সংখ্যা হ্রাস পেয়ে যায়, জননের ফলে সেই সংখ্যা বৃদ্ধি ঘটে কি হয়, জীবের ভারসাম্য এই পৃথিবীতে বজায় থাকবে। আর সর্বশেষ কথা, অভিব্যক্তি করতে সাহায্য করে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে যৌন জননের ফলে যে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়, আমরা এর আগেই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া পড়েছি, সেখানে জেনেছি যে মিওসিস কোষ বিভাজনের ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। আর সেই মিওসিস বিভাজন, কোষ বিভাজন যৌন জননের গ্যামেট সৃষ্টির সময় ঘটে, আমরা এরপরে জানব। সেই গ্যামেট সৃষ্টির সময় যে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়, সেই প্রকরণের ফলে নানান নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, সেই বৈশিষ্ট্যই অভিব্যক্তি ঘটতে সাহায্য করে। তাহলে এগুলো হয়ে গেল জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এরপর দেখে নেওয়া যায় জননের প্রকারভেদ। জনন কত ধরনের হয়? জনন প্রধানত 2 ধরনের হয়, অযৌন জনন আর যৌন জনন। এছাড়াও আরও 2 ধরনের জনন দেখা যায়, সেটা হচ্ছে অঙ্গজ জনন। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় অঙ্গজ জনন, এবং কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় অপুংজনী। এই দুটো বিশেষ ধরনের জননও দেখা যায়। তাহলে আমরা বিস্তারিতভাবে জানি যে অযৌন জনন কাকে বলে, যৌন জনন কাকে বলে। অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় কোনো গ্যামেট সৃষ্টি হয় না, গ্যামেট সৃষ্টি ছাড়াই কেবলমাত্র রেণু উৎপাদনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, সেই জননকে আমরা বলবো যে অযৌন জনন। অযৌন জনন যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়।
অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় যে দ্বিবিভাজন বা বহু বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এরা কি করে না কোনো রকম গ্যামেট সৃষ্টি ছাড়াই অপত্য জীব সৃষ্টি করে। জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন আকৃতি বিশিষ্ট গ্যামেট, একটা পুংগ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেটের মিলনের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, সেই জননকে বলা হয় যৌন জনন। এটা হচ্ছে সব থেকে উন্নত ধরনের জনন প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়ার মাধ্যমে একটা ছোট আকৃতি বিশিষ্ট পুংগ্যামেট তৈরি হয় যেটা সচল, এবং একটা বৃহৎ আকৃতি বিশিষ্ট অপেক্ষাকৃত বৃহৎ আকৃতি বিশিষ্ট স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় যেটা নিশ্চল। এই দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। এই জননের ক্ষেত্রে যে মিলনের ঘটনাটা ঘটে, কার মিলনের? একটা পুংগ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেটের মিলনের ঘটনাটা ঘটে, এই মিলনটাকে বলা হয় নিষেক। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনটাকে বলা হয় নিষেক। আর নিষেকের ফলে যে নিষেকের ফলে প্রথম যে কোষটা উৎপন্ন হয় তাকে বলা হয় জাইগোট। এই জাইগোট পরবর্তীকালে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটায়, দিয়ে তৈরি করে ভ্রূণ। এই ভ্রূণ পরবর্তীকালে বৃদ্ধি এবং রূপান্তরের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি করে। তাহলে যৌন জন্মের ক্ষেত্রে এই তিনটে ঘটনা ঘটে, নিষেক ঘটে, তার ফলে জাইগোট উৎপন্ন হয়, জাইগোট থেকে ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ পরে বৃদ্ধি এবং রূপান্তরের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি করে। এখন অযৌন ও যৌন জন্মের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় বারবার আসে, অযৌন জনন আর যৌন জন্মের পার্থক্য কী। তাহলে সংজ্ঞা দুটো যখন আমরা পড়েছি তখন জেনেছি, সেখান থেকে আমরা পার্থক্যগুলো পেয়ে যাব। যে অযৌন জনন প্রক্রিয়ার 1 নম্বর পার্থক্য, অযৌন জনন প্রক্রিয়ার একক রেণু, আর যৌন জনন প্রক্রিয়ার একক হচ্ছে গ্যামেট। এখানে গ্যামেট উৎপাদনের মাধ্যমেই জনন সম্পন্ন হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে যে অযৌন জনন প্রক্রিয়ায় একটা জীবের মাধ্যমেই নতুন অপত্য জীব সৃষ্টি করে, কিন্তু যৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রে দুটো আলাদা ধরনের জীবের প্রয়োজন, একটা পুরুষ এবং একটা স্ত্রী জীবের প্রয়োজন হয়, দুটো আলাদা। অযৌন জননের ফলে যে জীবগুলো সৃষ্টি হয় সেগুলো সবই জনিত্রী জীবের মতো বা মাতৃজীবের মতোই একই বৈশিষ্ট্য যুক্ত হয়। যৌন জননের ফলে যে অপত্য জীবগুলো সৃষ্টি হয় সেগুলো একই বৈশিষ্ট্যযুক্ত হয় না, তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। তাহলে এই অযৌন জনন এবং যৌন জননের পার্থক্যটা তোমরা খুব ভালো করে পড়বে। বিভিন্ন প্রকার পদ্ধতির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। এই পদ্ধতিগুলো চলো আমরা একটু ডিটেলসে জেনে নিই। এই 5 ধরনের পদ্ধতি সাধারণত অযৌন জনন ঘটানোর পদ্ধতি। প্রথমেই তাহলে আমরা আছি যে বিভাজন কথাটা থেকেই বুঝতে পারছি যে সাধারণত নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেই নিম্ন শ্রেণীর জীবগুলোতে দেখা যায় যে তারা এককোষী জীব হওয়ায় তাদের জনন কেবলমাত্র একটা সাধারণ কোষ বিভাজনের মাধ্যমে ঘটে যায়। যেমন অ্যামিবা, প্লাজমোডিয়াম, এই সমস্ত এককোষী জীবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি এটা একটা অ্যামিবার কোষ হয়, অ্যামিবার কোষ, এটা নিউক্লিয়াস, সেটা সরাসরি বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন করে। যেহেতু অ্যামিবা এককোষী জীব, তাহলে দুটো কোষ উৎপন্ন হয়ে গেল মানেই দুটো জীব সৃষ্টি হয়ে গেল। তাহলে খুবই সহজ পদ্ধতি। আবার কিছু কিছু সময় দেখা যায় যে একটা জীব, এটা যেহেতু একটা বিভাজনের ফলে দুটো অপত্য জীব সৃষ্টি হচ্ছে, তাই একে বলা হয় দ্বিবিভাজন। আবার কিছু কিছু এককোষী জীবের ক্ষেত্রে দেখা যায় যদি মানে পরিবেশের প্রতিকূল অবস্থা আসে, মানে খরা বা অন্য কোনো প্রতিকূল অবস্থার মধ্যে, বিষাক্ত অবস্থার মধ্যে পড়ে যায়, তাহলে দেখা যায় যে এরা বহু বিভাজন পদ্ধতিতে অপত্য জীব সৃষ্টি করে। বহু বিভাজন পদ্ধতি বলতে কি না, একটা এককোষী জীব, যে কোনো এককোষী জীব, এইরকম মনে করো একটা জীব আছে, যে জীবটার প্রোটোপ্লাজমটা
অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। যতগুলো ভাগে ভাগ হয় প্রত্যেকটা ভাগ থেকেই একটা করে নতুন অপত্য জীব সৃষ্টি হয়ে যায়। প্রত্যেকটা ভাগ থেকে একটা করে অপত্য জীব সৃষ্টি হয়। যেহেতু একটা কোষ বহু সংখ্যায় বিভাজিত হয়ে বহু অপত্য জীব সৃষ্টি করে, তাই এই অযৌন জননের পদ্ধতির নাম হচ্ছে বহু বিভাজন। তাহলে বিভাজনটা দুই ধরনের হতে পারে, দ্বিবিভাজন অথবা বহু বিভাজন। এরপরে দ্বিতীয় যে অযৌন জনন পদ্ধতিটা আমি লিখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, খণ্ডীভবন। খণ্ডীভবনটা থেকে বোঝা যাচ্ছে, এই শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে কি ঘটনা ঘটতে পারে। খণ্ডীভবন মানে হচ্ছে খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যাওয়া। একটা জীবের দেহ যদি কোনো আঘাতজনিত কারণে অনেকগুলো দুই বা তার বেশি সংখ্যক খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে অপত্য জীব সৃষ্টি হয়। এটা বিশেষ করে দেখা যায় স্পাইরোগাইনা নামক শৈবালের দেহে। স্পাইরোগাইনা এরকম একটা সূত্রাকার শৈবাল, যার দেহে এইরকম কোষ থাকে। এই সূত্রাকার শৈবালটা জলের মধ্যে থাকে। জলের কোনো আঘাতজনিত কারণেই হোক বা জলের স্রোতেই হোক, সেটা যদি কোনো খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাহলে সেই প্রতিটা খণ্ড থেকে একটা করে নতুন শৈবাল সৃষ্টি হয়। এই খণ্ডটা থেকে একটা, এই খণ্ডটা থেকে আর একটা, এই খণ্ডটা থেকে আর একটা, যতগুলো খণ্ডে বিভক্ত হয় প্রতিটা খণ্ড থেকেই একটা করে নতুন শৈবাল সৃষ্টি হয়। তাহলে এটা কিসের ক্ষেত্রে দেখা যায়? স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। স্পাইরোগাইরা যেটাকে বলা হয় জলের রেশম। তৃতীয় যে অযৌন জনন পদ্ধতি সেটা আমি লিখেছি এখানে, রেণু উৎপাদন। রেণু হচ্ছে অযৌন জনন পদ্ধতি ঘটানোর প্রধান উপায়। এর একটা দেহ বা জীবের একটা অংশে একটা রেণুস্থলী উৎপন্ন হয় সাধারণত। রেণুস্থলী মানে রেণু যার মধ্যে উৎপন্ন হয় সেই থলিটাকে বলা হয় রেণুস্থলী। তার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক রেণু উৎপন্ন হয়, যে রেণুগুলো পরিবেশের মধ্যে বেরিয়ে এলে তার থেকে কি হয়, নতুন অপত্য জীব সৃষ্টি হয়। এই রেণু উৎপাদনের মাধ্যমে যে অপত্য জীব সৃষ্টি হয়, সেই অপত্য জীবের সংখ্যাটা অসংখ্য হয়। তো অযৌন জননের ক্ষেত্রে যে রেণু উৎপাদন হয়, সেই রেণুগুলো কিন্তু কয়েকটা বিশেষ ধরনের হয়। আমি তোমাদেরকে একটু ওই বিশেষ ধরনের রেণুগুলো সম্পর্কে পরিচিতি লাভ করাচ্ছি। যে কিছু রেণু হয়, দেখা যায় যে রেণুগুলো অচল, একটু বড় বড় করে দেখাচ্ছি, এই রকম গোল গোল, তাতে কোনো গমনাঙ্গ থাকে না। এই রেণুগুলো যারা অচল রেণু তাদেরকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। কি বলে? অ্যাপ্লানোস্পোর। যারা গমনে সক্ষম নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। আর এক ধরনের রেণু উৎপন্ন হয়, তার নাম হচ্ছে জুস্পোর। রেণুগুলো সচল, তাতে একটা করে বা দুটো করে গমনাঙ্গ থাকে। এই রেণুগুলো থেকে যদি দুটো করে গমনাঙ্গ থাকে, তাহলে এই ফ্লাজেলাগুলোর সাহায্যে এরা কি করে, জলে সাঁতার কাটতে পারে। এইরকম চলনক্ষম রেণুগুলোকে বলা হয় জুস্পোর। আরেক ধরনের রেণু উৎপন্ন হয় যেগুলো মোটা প্রাচীর বিশিষ্ট, মোটা প্রাচীর বিশিষ্ট রেণু। এইরকম মোটা প্রাচীর বিশিষ্ট রেণু উৎপন্ন হলে তাকে বলা হয় আর্থ্রোস্পোর। একটা রেণুধর অংশ থাকে, যে রেণুধর অংশটা ঠিক এইরকম, তাতে এই রকমের রেণু উৎপন্ন হয়। সমগ্র অংশটাকে ঠিক একটা ঝাঁটার মতো দেখতে লাগে। এই রেণুগুলোকে বলা হয় কনিডিয়া। এই বিশেষ ধরনের, এই যে তিনটে রেণুর কথা বললাম, এই বিশেষ ধরনের রেণুগুলোর মাধ্যমে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অযৌন জনন সম্পন্ন হয়। আরও কিছু ধরনের রেণু উৎপন্ন হয়, সেই রেণুগুলো সম্পর্কে আরও কিছু ক্লাসে গিয়ে আরও জানা যাবে। এরপরে যে অযৌন জনন পদ্ধতি আছে সেটা হচ্ছে পুনরুৎপাদন।
পুনরুৎপাদন থেকে আমরা বুঝতে পারছি যে পুনরায় উৎপাদন। সাধারণত প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমিতে দেখা যায় যে মনে করো এইরকম এটা প্ল্যানেরিয়া, এর দেহটা কোনো আঘাতজনিত কারণে যদি ভেঙে যায় তাহলে প্রতিটা অংশ থেকেই আবার নতুন করে একটা করে অপত্যজীব সৃষ্টি হয়ে যায়। এটা থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা। অদ্ভুত পদ্ধতি। প্ল্যানেরিয়াটা একটা প্রাণী, চ্যাপ্টা কৃমিটাও একটা প্রাণী। এই প্রাণীগুলোর দেহ আঘাতজনিত কারণে ভেঙে গেলে সেই প্রতিটা অংশ থেকেই আবার একটা করে নতুন প্রাণী উৎপাদন হয়ে যায়, একে বলা হয় পুনরুৎপাদন। সবশেষে যে অজনজন পদ্ধতির কথা আমি বলবো সেটা হচ্ছে কোড়কোদ্গম। কোড়কোদ্গম এই জিনিসটা কি না, সাধারণত এককোষী ছত্রাক ইস্টের দেহে দেখা যায়। এইরকম কিছু ছোট ছোট উপবৃদ্ধি সৃষ্টি হয়, হাইড্রার দেহে দেখা যায়। এই ছোট ছোট উপবৃদ্ধিগুলোকে বলা হয় কোড়ক বা বার্ড। এই কোড়ক বা বার্ডগুলো সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে, এটা এইরকম ছিল, আস্তে আস্তে এগুলো বড় হলে এগুলো মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তার থেকে আবার নতুন একটা করে ইষ্টের জন্ম দেয়, নতুন একটা করে ইষ্টের জন্ম দেয়। এইভাবে কুঁড়ি বা কোড়কের মাধ্যমে নতুন অপত্যজীব সৃষ্টি হয় বলে এর নাম হচ্ছে কোড়কোদ্গম। তাহলে একটা ছত্রাক ইষ্টের দেহে দেখা যায় এবং একটা প্রাণী হাইড্রার দেহেও দেখা যায়। এই পদ্ধতিতে অজনন সম্পন্ন হয়। আমরা জনন পদ্ধতির কতগুলো বিশেষ পদ্ধতি সম্পর্কে লিখেছিলাম। একটা ছিল অঙ্গজ জনন। এসব আমরা অঙ্গজ জনন সম্পর্কে বিস্তারিতভাবে জানি। অঙ্গজ মানে অঙ্গ থেকে জন্মায়। উদ্ভিদের ক্ষেত্রেই এই জনন প্রক্রিয়াটা ঘটে থাকে। একটা উদ্ভিদের, পরিণত উদ্ভিদের যে কোনো একটা অঙ্গ প্রধান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যজীব সৃষ্টি হলে তাকে বলা হয় অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন দুই ধরনের হয়, প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে স্বাভাবিক প্রাকৃতিক উপায়ে কোনো উদ্ভিদের দেহ বিচ্ছিন্ন হয়ে তার থেকে নতুন অপত্যজীব সৃষ্টি হলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। আর কৃত্রিম অঙ্গজ জনন হচ্ছে মানুষ নিজের প্রয়োজনে যদি কোনো জীবের দেহ বা অঙ্গ বিচ্ছিন্ন করে নতুন অপত্যজীব সৃষ্টি করে, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন কয়েকটা বিশেষ উপায়ে হয়ে থাকে। এসব আমরা বিস্তারিতভাবে সেই প্রাকৃতিক অঙ্গজ জননের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। একটা হচ্ছে মূলের দ্বারা, একটা লতানো কাণ্ডের দ্বারা। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে তার দেহে অনেক অস্থানিক মূল উৎপন্ন হয়, যেমন রাঙালু, শাঁক আলু। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে লতানো কাণ্ডর তলা থেকে অনেকগুলো অস্থানিক মূল উৎপন্ন হয়। সেই অস্থানিক মূলগুলো মাটির মধ্যে প্রবেশ করে তার মধ্যে খাদ্য সঞ্চয় ঘটে। খাদ্য সঞ্চয়ের ফলে এগুলো মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার পর এগুলো প্রধান দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলে, বিচ্ছিন্ন হয়ে গেলে তার থেকে নতুন অপত্যজীব সৃষ্টি হয়। আর এক ধরনের প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি হচ্ছে লতানো কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। লতানো কাণ্ডের মাধ্যমে কি না, কচুরিপানার ক্ষেত্রে দেখা যায় যে মনে করো এরকম একটা কচুরিপানা আছে, এরকম একটা কচুরিপানা আছে। কচুরিপানার ক্ষেত্রে দেখা যায় যে তার কাণ্ডের গোড়া থেকে এইরকম একটা লম্বা মতো কাণ্ডের অংশ উৎপন্ন হয়, যার নাম হচ্ছে খর্বধাবক। খর্বধাবক। সেই লতানো কাণ্ডের ডগায়
আবার নতুন একটা কচুরিপানা উৎপন্ন হয়। এইভাবে খুব দ্রুত কচুরিপানা নিজের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে নিতে পারে। আরেক ধরনের প্রাকৃতিক অম্লজানের ঘটে পাতার মাধ্যমে। সেটা কি না, পাথরকুচি বা বিগোনিয়া এই সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় যে পাতা, এগুলো গেল প্রাকৃতিক অম্লজানের পদ্ধতি। এটা কোন উদ্ভিদে দেখা যায়? পাতার মাধ্যমে অম্লজানন, বিগোনিয়া বা পাথরকুচি এই সমস্ত উদ্ভিদগুলোতে দেখা যায়। আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠে আমরা কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।